আসসালামু আলাইকুম। এমজে সিক্স টু ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল রোজ বুধবার ৩ জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের অনেক কাঙ্ক্ষিত প্রতীক্ষিত ষান্মাসিক পরীক্ষা ২০২৪। এই ষান্মাসিক পরীক্ষাটি নিয়ে অনেকের মনে অনেক জল্পনা কল্পনা রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী সহ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে এটি নিয়ে অনেক ভাবনা, কল্পনা রয়েছে। তো এই ষান্মাসিক পরীক্ষাটি কেমন হবে, কিভাবে হবে, তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শনার্থীরা, এই ভিডিওতে যে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার একটি রূপরেখা প্রথমে আপনাদের মাঝে তুলে ধরছি। তা হলো ষান্মাসিক পরীক্ষা সংক্রান্ত যে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি আলোচনা করব একে একে ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটি রয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস। এটি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আমি সিলেবাসটা তুলে ধরব। পরীক্ষার সময়, এই পরীক্ষার সময় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। ৩ নম্বর, নির্ধারিত সময়ে কী কী করতে হবে। ৪ নম্বর, শিক্ষার্থী কী কী উপকরণ নিয়ে আসতে হবে। ৫ নম্বর, প্রতিষ্ঠান কী কী উপকরণ সরবরাহ করবেন। ৬ নম্বর, বিরতির ব্যবস্থাপনা, অর্থাৎ কতটুকু সময়ের মধ্যে কতটুকু বিরতি থাকবে, বিরতি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। পরীক্ষার রুটিনটি আমি তোমাদের মাঝে তুলে ধরব, যেটি সর্বশেষ পরীক্ষার রুটিনটি সংশোধিত আকারে দেওয়া হয়েছে। ৮ নম্বর, নবম শ্রেণীর গণিত লিখিত অংশে কী কী থাকতে পারে। নবম শ্রেণীর গণিতের মধ্যে যে লিখিত অংশটি থাকবে তা কী কী থাকতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর গণিতে লিখিত অংশের জন্য কমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি থাকতে পারে পরীক্ষার মধ্যে, এবং এই কমন প্রশ্নগুলোর সমাধান আমরা কীভাবে করব তার বিস্তারিত আলোচনা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি বলতে পারো যে এখানে শুধু নবম শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্যান্য যে সকল শ্রেণীগুলো রয়েছে সেগুলির বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব এবং কমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে প্রত্যেকটি বিষয় নিয়ে একে একে আলোচনা করার চেষ্টা করছি। শিক্ষার্থীরা এবং দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই ষান্মাসিক পরীক্ষা নিয়ে যত প্রশ্ন আছে আশা করি ইনশাআল্লাহ এখান থেকে সমাধান পাওয়া যাবে। তো ১ নম্বর যে বিষয়টা আমি সেটি নিয়ে আলোচনা করব এখন। ১ নম্বর বিষয়টি ছিল যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসটা কি সকল শ্রেণীর জন্য, হ্যাঁ, এটাই নিয়ে আলোচনা করব, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস। তো প্রিয় শিক্ষার্থী এবং দর্শক মণ্ডলী, আমি সিলেবাসটি স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যেই শ্রেণীতে শিক্ষার্থীরা তোমরা যেই শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের এই সিলেবাসটি কোন বিষয়ে কোনটার জন্য প্রযোজ্য তা তুমি এখান থেকে লিখে নিতে পারো। আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের সিলেবাসটি আমি তোমাদের মাঝে তুলে ধরছি। তো একে একে দেখে নাও যে প্রত্যেকটির আর সিলেবাস, প্রত্যেকটি বিষয়ের কোন পৃষ্ঠা থেকে কত পর্যন্ত সিলেবাসটি রয়েছে। তো দেখে নাও। প্রিয় দর্শক মণ্ডলী ও আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর শ্রেণী ও বিষয়ভিত্তিক সিলেবাসটি তুলে ধরেছি এবং তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো, একে একে বাংলা, ইংরেজি, গণিত এবং সাথে সাথে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হলো। তো তোমার জন্য যেটি প্রযোজ্য, তুমি যেই শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর জন্য তোমার অংশটুকু তুমি স্কিপ করে অর্থাৎ ভিডিওটি তুমি অফ করে তুমি দেখে নাও এবং সেটি লিখে নাও। তো একে একে দেখো, এখানে সকল বিষয়গুলো রয়েছে সকল শ্রেণীর জন্য। তোমার যতটুকু তোমার জন্য প্রয়োজন ততটুকু তুমি লিখে নিতে পারো যদি তোমার সংগ্রহে না থাকে। প্রিয় দর্শনার্থী, এবার আমি আলোচনা করব পরীক্ষার রুটিন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। পরীক্ষার রুটিন অর্থাৎ কোন তারিখ কোন পরীক্ষাটি হবে তা সর্বশেষ আপডেটটি আমি তোমাদের স্ক্রিনে তুলে ধরছি। তোমরা রুটিনটি একটু দেখে নিতে পারো এক নজরে, বা লিখে নিতে পারো কোন দিন কোন পরীক্ষাটি হবে। ওকে, তো চলো দেখে আসি রুটিনটি। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদের মূল রুটিনটি, যেটি ৩ তারিখ থেকে শুরু হয়ে সেটি শেষ পরের মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে। আর তোমাদের সংগ্রহে যদি রুটিনটি না থেকে থাকে, তোমরা রুটিনটি ভিডিওটি তোমার স্কিপ করে অফ করে তোমরা লিখে নিতে পারো। প্রিয়
প্রিয় শিক্ষার্থী এবং দর্শনার্থী, এখন আলোচনা করব আমি পরীক্ষার সময় নিয়ে, যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা আলোচনা করব পরীক্ষার সময়। পরীক্ষার সময়টি তোমাদের যথারীতি শুরু হবে সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে আমি বলে দিচ্ছি, সকাল 10টা থেকে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। সেটি চলবে 5 ঘন্টা বরাবর, সর্বোচ্চ 5 ঘন্টা পরীক্ষা চলমান থাকবে। এটা শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছা করলে একটু কম হতে পারে, কিন্তু সর্বোচ্চ, এটা মাথায় রাখবো আমরা, সর্বোচ্চ 5 ঘন্টা পরীক্ষা হবে। সেটা প্রতিষ্ঠানের সুবিধার জন্য এটার একটু কম বেশ হতে পারে। প্রতিষ্ঠান ইচ্ছা করলে একটু আধা ঘন্টা কম নিতে পারে সেটার, কিন্তু সর্বোচ্চ 5 ঘন্টার বেশি পরীক্ষা হতে পারে না। তবে এই 5 ঘন্টার মধ্যে আবার বিরতি থাকবে। হ্যাঁ, বিরতি থাকবে। তো সেই বিরতিটি অবশ্যই 30 মিনিটের, কোনো বিরতি 30 মিনিটের বেশি হবে না, 30 মিনিটের বেশি হবে না, ঠিক আছে? এবং 10 মিনিটের কমও হবে না। তার মানে 10 মিনিটের কম এটা হবে না, এবং 30 মিনিটের বেশি বিরতি হবে না। 30 মিনিটের বিরতি যখন থাকবে তখন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ত্যাগ করতে পারবে। 10 মিনিটের বিরতির সময় শ্রেণীকক্ষে ত্যাগ করতে পারবে ঠিকই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে যেতে পারবে না। 10 মিনিটের বিরতির সময় শিক্ষার্থীরা ক্লাসরুমের বসেই তারা পর্যালোচনা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবে। ওকে, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমি আরেকটু আলোচনা করব বিরতির ব্যবস্থাপনা নিয়ে। এবার আমি আলোচনা করব, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যারা ডাবল শিফটের, যে সকল প্রতিষ্ঠান ডাবল শিফটে রয়েছে তারাও অবশ্যই সকাল 10টা থেকে পরীক্ষা শুরু করবে এবং 5 ঘন্টা চলবে। ওকে, আচ্ছা এবার আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হলো বিরতি ব্যবস্থাপনা। আমি অলরেডি বিরতি ব্যবস্থাপনা নিয়ে কিছুটা আলোচনা করেছি, তারপরেও আমি বিরতি ব্যবস্থাপনার বিষয়টি আমি তোমাদের স্ক্রিনে তুলে ধরলাম। দেখো, এখানে যেটি বলা হয়েছে যে শুধু 30 মিনিটের যখন বিরতি পাবে তখন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে যেতে পারবে, কিন্তু কখনোই প্রতিষ্ঠান ত্যাগ করতে পারবে না। কিন্তু 10 মিনিটের বিরতির সময় তারা শ্রেণীকক্ষেই থাকবে, তারা শ্রেণীকক্ষের বাইরে যাবে না। এবং পরবর্তী সেশনের জন্য শিক্ষকের যে নির্দেশনাগুলি রয়েছে সেগুলি শুনবে ও নির্দেশনা বুঝে তার সহপাঠীর সাথে দলগতভাবে আলোচনা করবে এবং তার স্পষ্ট ধারণা নিবে। এটি হলো 10 মিনিটের বিরতির মধ্যে তারা করে থাকবে। এবার আমরা দেখব 3 নম্বর যে অপশনটি রয়েছে, নির্ধারিত সময়ে কি করতে হবে। অর্থাৎ এই যে আমরা 5 ঘন্টা পরীক্ষা দেব, এই 5 ঘন্টার মধ্যে আমরা কি কাজ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই 5 ঘন্টার মধ্যে আমরা দুটি কাজ করব সাধারণত। আমি বলে দিচ্ছি, 1 নম্বর কাজ করব আমরা, সেটা লিখিত, আমরা পরীক্ষা দেব। লিখিত অংশ থাকবে, সেখানে আমরা খাতায় লিখব। 2 নম্বর আমরা যেটা হাতে কলমে আমরা কাজ দেখাবো, হাতে কলমে কাজ। এই দুটা কাজই আমাদের টোটাল 5 ঘন্টা চলবে। এখন এই লিখিত অংশের মধ্যে কি থাকবে এটা নিয়ে আমি আলোচনা করতেছি। লিখিত অংশের মধ্যে তোমার থাকতে পারে অ্যাসাইনমেন্ট, থাকতে পারে কোনো একটি প্রকল্প বা প্রজেক্ট, ঠিক আছে? তবে অ্যাসাইনমেন্ট তোমার হয়তোবা 3টা বা 4টা থাকবে, তার মধ্যে থেকে তুমি একটি আনসার করতে হবে। এখনও প্রকল্পের মধ্যে তোমার 3টি 4টি থাকতে পারে, তার মধ্যে থেকে তুমি একটি আনসার করবে। তারপরে তোমার থাকতে পারে অনুসন্ধানমূলক কাজ, সেখানে তোমার 2-3টে প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে তুমি একটি আনসার করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আলোচনা করতেছি ষান্মাসিক পরীক্ষা 2024 এর বিস্তারিত আলোচনা করতেছি। শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেক কিছু আইডিয়া হয়ে যাবে, যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীও আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের যে আদরের সন্তানগুলি পরীক্ষা দিতে যাবে তার অনেক প্রশ্ন উত্তর এখানে আপনারা নিতে পারেন, যে কিভাবে পরীক্ষা পদ্ধতিগুলি অনুষ্ঠিত হবে বা প্রশ্ন পদ্ধতি কেমন হবে, প্রশ্নের আনসার কেমন হবে, এই বিস্তারিত বিষয়গুলো আমি আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। এবার এছাড়া আরও থাকতে পারে যে একক
কাজ অথবা জোড়ায় কাজ, দুটাই এখানে থাকতে পারে। ওকে, তো এই বিষয়গুলো আমাদের এখানে তোমাদের লিখিত অংশে থাকবে। আর হাতে কলমের যে বিষয়টা সেখানে হলো তোমাদের কোনো একটি মডেল বা অনুসন্ধানমূলক তোমার কাজ, অনুসন্ধানমূলক বা প্রদর্শনপূর্বক কোনো একটি কাজ তোমাকে তৈরি করে বা দেখাতে হবে, যেটি অবশ্যই তোমার প্রতিষ্ঠানের ভিতরে অথবা প্রতিষ্ঠানের কোনো সন্নিকটের অদূরে, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে খুব বেশি দূরে নয় এমন কোনো স্থানেও তোমার এটা হতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠানের নির্দিষ্ট গণ্ডির ভিতরে থেকেই তোমার এই কাজগুলো তোমাকে একটা কাজ হাতে কলমে শিক্ষার, তুমি এই 6 মাসে তুমি কি শিখলে কোনো একটি পাঠ সেটি তোমাকে অবশ্যই উপস্থাপন করতে হবে। সেটি অবশ্যই তোমাদের দলগত কাজ হবে। এই কাজটি তোমাদের দলগত হবে, দলগত। ওকে, আচ্ছা, তো এই হলো মোটামুটি তোমাদের যে লিখিত অংশ নির্ধারিত সময় আমরা কি করব এই বিষয়ে আমি আলোচনা করলাম। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শিক্ষার্থীরা কী কী উপকরণ নিয়ে আসতে হবে এবং প্রতিষ্ঠান কী কী উপকরণ সরবরাহ করবেন, এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। আর এই দুইটা বিষয়ের মূল টপিকসগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যে তুমি কি নিয়ে প্রতিষ্ঠানে আসবে এবং প্রতিষ্ঠান তোমাকে কী কী বিষয় দিবেন এই বিষয়টি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবক এবং দর্শকবৃন্দ, আপনারা স্ক্রিনের থেকে আপনারা একটু দেখে নেন যে এই বিষয়ের বিস্তারিত। এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীরা কী নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান তোমাকে কি কি দিবে। আর তো প্রথমেই যেখানে বলা হয়েছে প্রতিষ্ঠান সরবরাহ করবে 16 পৃষ্ঠার একটি খাতা তোমাকে দিবে এবং শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা, সাইন পেন, মার্কার, তারপরে স্টেপলার এবং তোমার A4 সাইজ কাগজ, তোমার তারপরে আর্ট পেপার, এই জিনিসগুলো তোমার প্রতিষ্ঠান দেবে। হ্যাঁ, আর তোমাকে যেগুলি সংগ্রহ নিয়ে আসতে হবে সেগুলি হলো কলম, পেন্সিল, ইরেজার, এই বিষয়গুলো নিয়ে আসতে হবে। এবং অবশ্যই তোমার যদি ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে ক্যালকুলেটর তুমি সাথে নিয়ে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিতে লিখিত অংশে কী কী থাকতে পারে। নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। পরবর্তীতে আমি অন্য শ্রেণীর বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। তো আজকে গণিতে যে লিখিত অংশ থাকবে সেই অংশের মধ্যে কী কী থাকবে সেখানে আমি পূর্বেই দেখিয়েছি যে তোমাদের লিখিত গণিত যে বিষয়টা আছে সেখানে তোমাদের এই কাজগুলি তোমার থাকতে পারে। অ্যাসাইনমেন্ট হিসাবে তোমাকে 3টি কাজ দেবে, সেখান থেকে তুমি একটি উত্তর দেবে। প্রকল্প হিসাবেও একটা অঙ্ক দিতে পারে, 3-4টি অঙ্ক থাকবে, সেখান থেকে একটি অঙ্ক দেবে। তারপর অনুসন্ধানমূলক কাজের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও তোমাদের 1-2টি অঙ্ক থাকতে পারে, সেখান থেকে একটি অঙ্ক দেবে। এভাবে তোমাদের কাজগুলো থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয় লিখিত অংশের জন্য কমন কিছু প্রশ্নের আমি দিয়ে দিচ্ছি যে এইগুলি তোমাদের পরীক্ষা আসতে পারে। তো শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই লিখে নাও এবং যে এগুলি সমাধান করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের যে ষান্মাসিক গণিত পরীক্ষাটি হবে তার কমন কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের এই যে সিলেবাসটুকু রয়েছে এই সিলেবাসটুকুর মধ্যে থেকে তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে প্রাত্যহিক জীবনে সেট, প্রাত্যহিক জীবনের সেট, এই অংশটার মধ্যে থেকে তোমাদের যে অংশ ইয়েটা রয়েছে, যে সকল প্রশ্নগুলো রয়েছে তার প্রাত্যহিক জীবনে সেট, এই অধ্যায়টার মধ্যে এটাকে বলা হয় শিখন অভিজ্ঞতা। এই শিখন অভিজ্ঞতার মধ্যে থেকে তোমাদের যে সকল প্রশ্নগুলো সবচেয়ে কমন আমি মনে করি আসতে পারে তার মধ্যে একটি হলো সমস্যা 3। দেখো সমস্যা 3, এই যে দেখো আমি তোমাদের মধ্যে তুলে দিচ্ছি, সেটা হলো তোমাদের পৃষ্ঠ নম্বর 22 দেখতেছো, এই যে পৃষ্ঠ নম্বর 22, এখানে যে সমস্যা 3টি রয়েছে এটি আমার কাছে অনেকটাই কমন মনে হয়। এটি আসতে পারে বা এই ধরনের, এটি সরাসরি নাও আসতে পারে, এই স্টাইলের অঙ্কগুলো তোমাদের থাকতে পারে। আরেকটা যে বিষয়গুলো থাকতে পারে অনুশীলনের মধ্যে তোমাদের যেই প্রশ্নটা রয়েছে
প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো যে অনুশীলনী প্রাত্যহিক জীবনের সেট এর অনুশীলনীর যে 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা আছে। এখানে চেঞ্জ হতে পারে, এটা যে হুবহু থাকবে এমন কোনো কথা নেই, এখানে একটু চেঞ্জ করে দিতে পারে। তো এই প্রাত্যহিক জীবনে সেট, এটা থেকে আমি এই দুইটা প্রশ্নের কথা আমি বললাম। তারপরে আমি একটু যদি লিখে দিই, এটা থেকে তোমার যে জিনিসটা আমি কমন দিলাম, সমস্যা 3 আর অনুশীলনী 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, তারপরে রয়েছে দ্বিতীয় শিখন অভিজ্ঞতা, অনুক্রম ও ধারা। অনুক্রম ও ধারা। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টি আমি সবচেয়ে বেশি কমন ধরি, সেটি হলো তোমাদের 31 পৃষ্ঠা। তুমি একটু খুলে নাও, পৃষ্ঠা নম্বর 31। দেখো শিক্ষার্থীরা, তোমরা বইটা খুলে নিতে পারো। 31 নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের একটি মজার খেলা, দুটি মজার খেলা ছিল, তার মধ্যে হাত খরচ প্রাপ্তির যে একটি সমস্যা ছিল, এটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এটি তোমাদের একটু সমাধান করে দেখাতে হবে, বা এই স্টাইলের এই ধরনের অঙ্ক তোমার থাকতে পারে। তো এটা আমরা ধরলাম অনুক্রম ধারা থেকে, আমি এখানে কমন দিলাম, সেটি হলো পৃষ্ঠা নম্বর কত, 31। সেটা হলো মজার খেলা। মজার খেলার যেটি রয়েছে, তার এখানে দুইটা খেলা রয়েছে, তার মধ্যে আমি প্রথমটি দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে তোমরা এতটুকু নিতে পারো। এরপরে রয়েছে তোমার পৃষ্ঠা নম্বর 55। পৃষ্ঠা নম্বর 55 যে সমস্যাটা রয়েছে, একটু দেখো পৃষ্ঠা নম্বর 55। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একে একে, একটু দেখো। এই যে একটি সমস্যা রয়েছে, ধরো তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে এটি একটি তোমার ধারার একটি অঙ্ক। এই অঙ্কটি, এই স্টাইলের অঙ্ক তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এটাকে আমি ধরলাম পৃষ্ঠা নম্বর কত, 55। পৃষ্ঠা নম্বর হলো তোমার 55। এটা একটি সমস্যা ছিল। আচ্ছা, আর অনুশীলনী থেকে যেটা আমি সবচেয়ে বেশি কমন দেব, সেটি হলো তোমার, একটু দেখো এই যে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অনুশীলনী অনুক্রম ও ধারার অনুশীলনী, পৃষ্ঠা নম্বর 56। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি, এবং আমি বলবো তোমরা 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো 9। এই দুইটা প্রশ্ন আমি খুব কমন দিলাম। তারপরেও অন্যগুলো তুমি দেখে নিতে পারো, কিন্তু আমি 4 এবং 9কে আমি একটু সাপোর্ট একটু বেশি দিলাম। তাহলে তোমার পৃষ্ঠা নম্বর সেটা হলো কত, অনুশীলনী। আমি সেখানে অনুশীলনী লিখে দিই। অনুশীলনী থেকে তোমার 4 নম্বর এবং 9 নম্বর এই স্টাইলের অঙ্ক তোমার পরীক্ষা থাকার খুব সম্ভাবনা। এবার আসি আমি তোমাদের লগারিদমের ধারণা। এরপরের যে অধ্যায়টি রয়েছে, লগারিদমের ধারণা ও প্রয়োগ। এটার ক্ষেত্রে আমি বলবো তোমার 72 পৃষ্ঠা একটু খুলো, দেখো 72 পৃষ্ঠা নম্বর 72। দেখো ওই যে পৃষ্ঠা নম্বর 72 যে জোড়াই কাজটি রয়েছে, দেখো এই যে জোড়াই কাজটি উপরের দিকে, পৃষ্ঠা নম্বর 72 যে জোড়াই কাজটি রয়েছে, 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। এই স্টাইলের অঙ্ক তোমার থাকতে পারে পরীক্ষায়। এটাকে হয়তো বা ঘুরিয়ে অন্যভাবে বলবে, কিন্তু মূলত এই স্টাইলেরই অঙ্ক। তারপরে এই যে সমস্যা, একই পৃষ্ঠায় সমস্যার গাড়ির মূল্য অবচয়ের যে একটি অঙ্ক রয়েছে, এই স্টাইলের অঙ্ক তোমার পরীক্ষায় থাকতে পারে। এটি আমি দিলাম তোমাদেরকে। তারপরে অনুশীলনী থেকে আমি বলবো, অনুশীলনী থেকে তোমাদের 4 এবং 7, এই 4 অনুশীলনী 4টা দেখে নাও। অনুশীলনী থেকে লগারিদমের ধারণা ও প্রয়োগের অনুশীলনী 4, অনুশীলনীর 4-এর 4 নম্বর অনুশীলনীর থেকে 4 নম্বর প্রশ্নটি, 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। এই প্রশ্নটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, ছোট আকারে এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তারপরে হলো 7 নম্বর, একটু দেখো এই স্টাইলের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, ভূমিকম্পের সাথে রিলেটেড বা শব্দের সাথে রিলেটেড এই ধরনের অঙ্ক তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এছাড়া আমি এখানে ধরলাম 4 নম্বর, তোমাদের প্রথমে দিয়েছিলাম যেটা পৃষ্ঠা নম্বর 72, প্রথমে দিয়েছিলাম 72 নম্বর পৃষ্ঠার জোড়াই কাজ, সমস্যা অবচয়।
তারপরে দিয়েছিলাম কি সেটা পাদ্যপৃষ্ঠা দিয়েছিলাম জোড়ায় কাজ, আর কি দিয়েছিলাম সমস্যা, সমস্যা অবচয় সংক্রান্ত, অবচয় থেকে তোমাদের একটি অঙ্ক থাকতে পারে। আর অনুশীলন থেকে দিয়েছি, অনুশীলনী থেকে দিয়েছি তোমার 4 এবং 7 নম্বর। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের লাস্ট যে অধ্যায়টি রয়েছে সেটি হলো প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। প্রযুক্তিতে বহুপদী রাশি, এখান থেকে যে ধরনের অঙ্ক থাকতে পারে সেটি হলো তোমাদের পৃষ্ঠা নম্বর 89, পৃষ্ঠা নম্বর 89। এই যে দেখো একটি গ্রাফ, সেটা দ্বিঘাত সমীকরণের গ্রাফ, এই ধরনের কোনো একটা গ্রাফ তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা তো এই হলো মোটামুটি আমি এখান থেকে এই অধ্যায় থেকে আমি একটাই দিলাম। আশা করি তোমার এই স্টাইলের অঙ্কগুলি তুমি যদি সমাধান করো, তুমি সমাধান করতে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা থাকবে না। আমি এখানে বলবো পৃষ্ঠা নম্বর কত 89 এর উদাহরণটি দিলাম, সেটি তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি প্যাটার্ন সংক্রান্ত একটি অঙ্ক খুবই জরুরি আমার কাছে মনে হয়, যেটি আমি তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি, সেটিও আসার সম্ভাবনা খুব বেশি প্যাটার্ন সংক্রান্ত। যদিও এই স্টাইলের অঙ্কটা তোমাদের বইয়ের সাথে রিলেটেড, যে সরাসরি বই নেই, কিন্তু আমার জন্য কেমন মনে হচ্ছে এই ধরনের অঙ্ক আসতে পারে। হ্যাঁ, প্যাটার্ন সংক্রান্ত প্যাটার্ন। ধরো তোমাকে প্রশ্ন করা হলো এরকম, হ্যাঁ 2 + 7 সমান হলো 9, তারপরে 3 + 8 সমান হলো 20, তারপর 4 + 9 সমান হলো 33। এখন এইভাবে যদি এটা চলতে থাকে তাহলে 15 + 20 সমান হোয়াট, অর্থাৎ এখানে তোমার রেজাল্টটা কত হবে। আমি আবার বলে দিচ্ছি, 2 + 7 সমান 9, 3 + 8 সমান 20। আর এটা কি এমন কথা, 3 + 8 সমান 20 তো হতে পারে না। 3 + 8 সমান কত, 20। এটা কি হতে পারে? হতে পারে না। 3 + 8 সমান কত হবে, 11 হবে। কিন্তু এখানে 20 কীভাবে লিখলো? আবার 4 + 9 সমান 33, এটা তো হতে পারে না। 4 + 9 সমান কত হয়, 13। তাহলে 33 কীভাবে লিখলো? যদি এই স্টাইল হয়, অবশ্যই তারা একটা চিন্তা ভাবনা করে এখান থেকে লিখছে। তুমি বের করে নিয়ে আসবা যে এটা কীভাবে লিখছে। আমি তোমাদের বোঝার স্বার্থে অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি। তোমার যদি কখনো প্রশ্ন এই ধরনের থাকে, আমরা কীভাবে আনসার করব। এখানে একটা যুক্তি দাঁড় করায় তোমাদের এইভাবে গেছে প্যাটার্নটি, তারপরে বলতেছে যদি এই স্টাইলে হয় তাহলে এখানে কত হবে। দেখো এটা কীভাবে, আসলে মূলত এই বিষয়টা কীভাবে লেখা হয়েছে। 3 + 8 সমান 20 কী করে লিখলো? আচ্ছা 2 + 7 সমান 9। এবার কী করা হয়েছে, 3 + 8 মানে কি কত হয়, এটা 3 + 8 সমান কত হয় বলো তো, 11 হয়, তাই না? এবার এই 11-র সাথে 9 যোগ করে দেওয়া হয়েছে, মানে এটার যোগফলের সাথে এই 9টা আবার যোগ করা হয়েছে, তাহলে কত হলো, 20। বুঝতে পারছো? এটার যোগফলের সাথে এটা যোগ করা হয়, আবার এটার যোগফলের সাথে এটা যোগ করা হয়। তাহলে এখন যদি আরেকটা সংখ্যা আমি লিখতাম, তাহলে এটার সাথে আমি কী করবো, এটা যোগ করবো। ঠিক আছে না? আচ্ছা তাহলে দেখো সিস্টেমটা কি, এই যে 3 + 8 সমান হলো 11, 11 আর 9 হলো 20, 4 + 9 সমান কত হয় বলো, 13, 13-র সাথে 20 যোগ করলে কত হবে, 33। এইরকমভাবে যদি যাইতে থাকে, এই স্টাইলে যদি যাইতে থাকে, তাহলে এক পর্যায়ে অবশ্যই 15 + 20 আসবে। কী হবে দেখো, এই যে 2, 3, 4 এইভাবে চলে গেছে। এই দেখো এদিক দিয়ে আসতে হলো 2 এর পরে 3, 3 এর পরে 4, তারপর কী আসবে 5, আর এদিক দিয়ে আসবে 7 যোগ 7 এর পরে 8, 8 এর পরে 9, তারপরে কত হবে 10, তারপর 11, তারপর 12, এরকম যাইতে যাইতে 20 হবে। আর এই দিকে যাইতে যাইতে 15 হবে। তখন এটার সাথে এটা যোগ করলে এটা কত হবে, এটা তোমরা বের করবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সুতরাং এই অঙ্কটি তোমরা সমাধান করবে। আমি জাস্ট তোমাদের একটা ক্লু দিয়ে দিলাম এবং সমাধান করার একটি প্রক্রিয়া তোমাদের শিখিয়ে দিলাম। তোমরা এইভাবে সমাধান করে তোমরা আনসারটা দিয়ে দিবে। আশা করি তোমরা এইটা সমাধান করতে পারবে। এবার আসো আমাদের আমি যে সিলেবাসটুকু দিয়ে তারপরে তোমাদের যে একটি কমন, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে কমন অঙ্কগুলো আমি দিলাম, এই যে কমন অঙ্কগুলো আমি দিলাম, এইগুলি তুমি এখন সমাধান করবে কীভাবে, কোথায় পাবে এই সমাধানগুলো। হ্যাঁ, যারা প্রথম থেকেই আমার চ্যানেলের সাথে যুক্ত, অবশ্যই এই ভিডিওগুলো আমি তোমাদের দিয়েছি। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সকল প্রশ্নের, অর্থাৎ এখানে যতগুলো তোমাদের সমস্যা রয়েছে, এই সমস্যার প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তোমরা ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানের প্রত্যেকটির অঙ্কের সমাধান তোমরা পাবে ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই রাখলাম। তোমাদের ষান্মাসিক পরীক্ষা খুব ভালো হোক, সুন্দর হোক, উজ্জ্বল হোক তোমাদের ভবিষ্যৎ, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ।